পিনাকি ভট্টাচার্য আমার অনেক পছন্দের একজন ইউটিউবার। উনার যে আগের একটা প্রফেশন ছিল, এটাও ইউটিউব ভিডিও দেখার অনেকদিন পরে এটা আমি জানতে পারছি। আমার পছন্দের অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যখন কথা বলার মানুষ বা পরিস্থিতি ছিল না, সেই মুহূর্তে উনি কথা বলতে পেরেছেন। এবং মজাটা হচ্ছে যেহেতু উনি বাংলাদেশে ছিলেন না, ওনার জন্য অনেক সহজ ছিল। এবং বাঙালিরা যেটা খুব পছন্দ করে গালিগালাজ, সেটা উনি খুব সুন্দর করে ব্যবহার করেন। মানুষের ভেতরের জমে থাকা অনেক প্রেশার বাড়ায় যায় তার দেখে। সো কেন এই কথাটা বলছি, কারণ যিনি আমার সাথে আছেন তিনি দীর্ঘদিন পিনাকি ভট্টাচার্যের সঙ্গে কাজ করেছেন। আমি ছবিটা দেখেন না, আপনার পুরনো একটা ছবি দেখলাম। কোন কোম্পানি দিয়ে আপনি শুরু করেছিলেন পিনাকি দাদার সাথে জি, কাজ? আমি সার্ভিয়ার বাংলাদেশ অপারেশন থেকে শুরু করেছিলাম। স্যাব সার্ভিয়ার বাংলাদেশ অপারেশন। সাবিয়া। হ্যাঁ, কত সালের দিকে সেটা? এটা 2003 চারে? 2003-4-এ। ও ওকে। দাদার ছবি। ফতুয়াকে উনি আগে থেকেই করতেন? আগে থেকে ওনার পছন্দের ড্রেস। ওকে। খুব অফিসিয়াল মুডে থাকলে সুন্দর কালারটা, সুন্দর ফতুয়ার। ওকে, এটা তো আপনি। ইয়া। এই পাশে ওনার ওয়াইফ বসে আছে, উনি আমরা ক্যামেরা। তারপরে সেভিয়ার থেকে পরে কোথায় গেলেন? সার্ভিয়ার থেকে তারপরে আমরা কত বছর ছিলেন সেখানে? সেখানে আমরা 5 বছর মতন ছিলাম। একসাথেই কাজ করতেন? একসাথে কাজ তারপর করেছি। তারপরে আসলে মানে ফার্মার ট্রাকটা ওনার সাথেই আমার কন্টিনিউ হয়। পরে তুমি নিজে একটা ফার্মাসিউটিক্যাল করেছো? সার্ভিয়ার থেকে আমরা তারপরে শিফট করে যাই পপুলার ফার্মাসিউটিক্যালস। ওকে। পপুলার দুজনেই একসাথেই কাজ করি। আচ্ছা। স্যার পপুলার ফার্মাসিউটিক্যালসের সিইও ছিলেন, আর আমি ওখানে কাজ করতাম সিনিয়র এরিয়া ম্যানেজার হিসাবে, ওকে। মানে ইকুইভ্যালেন্ট টু রিজিওনাল ম্যানেজার। তো ও পপুলারও কাজ করি প্রায় মানে 1 ইয়ার মতো। আচ্ছা। তো অ্যাকচুয়ালি ওই পপুলারের কিছু ইন্টারনাল কারণে আমি তখন পপুলারের জবটা কুইট করি। তো ওনার সাথে পারমিশন নিয়ে কুইট করি আমি। কুইট করবার পরে দেন আমি জয়েন করি হচ্ছে ইলে লিলি বাংলাদেশ। দ্যাট ইজ ওরা ডিস্ট্রিবিউট করে হচ্ছে যে হিউম্যান ইনসুলিন। হ্যাঁ, ওদের মাদার কোম্পানির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল এজেন্সিস বাংলাদেশ লিমিটেড, ইস্কাটনে ওদের অফিস। তো ওখানে আমি কন্টিনিউ করি প্রায় 3-3.5 বছর মতো। তারপরে দাদা নিজেই একটা কোম্পানি ফর্ম করে, এটা হলো আপনার D16 ফার্মা অ্যান্ড বায়োটেক। তো অফিসটা প্রথমে দাদার বাসায় ছিল, বাসায় টপ ফ্লোরে। আচ্ছা, কোথায় ছিল এটা? এটা হচ্ছে আমাদের 60 ফিট মিরপুরে। আচ্ছা। তো ওখান থেকে আবার আমরা ক্যারিয়ার শুরু করি, মানে একদম শুরু থেকে একটা কোম্পানি আমরা শুরু করি। দ্যাট ইজ মানে হোয়াট এভার মাই পজিশন ইজ, আমি সিনিয়র ম্যানেজার যতই হই না কেন, বাট তখন সিচুয়েশনটা এরকম ছিল যে আমাদের এমপ্লয়িজও ছিল না ওইভাবে। সো ও বোথ আমাদের দুই এন্ডে তো কাজ হয়, ডক্টর ভিজিট আবার হচ্ছে ডক্টর প্রমোশন করার পরে সেটাকে কেমিস্ট্রির দোকানে যে সেটা সেল করতে হয়। সো মানে বোথ টাস্ক তখন আমরা করি, যত সিনিয়র ম্যানেজার আমরা ওখানে ছিলাম। তো এটা করে করে কোম্পানিকে আমরা আস্তে আস্তে বড় করি। এবং সাথে তো দাদার যে মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা তো তুখুর স্ট্র্যাটেজি ছিল। স্যার তো কখনো মানে কোনো পাইরেসিতে যাইতো না, বা কাউকে ব্রেভ দেওয়া, যে ঘুষ দেওয়া, এগুলো করতো না। তো উনি খুব ক্লিন ওয়েতে এই মার্কেটিংগুলো করতেন। সো মূল স্ট্রেংথটা ছিল আমাদের ডক্টরের সাথে আমাদের রিলেশন এবং আমার প্রোডাক্টের কোয়ালিটি। সো যে প্রোডাক্টগুলো আমরা নিয়ে কাজ করতাম, আমরা এটা টোল ম্যানুফ্যাকচারিং করতাম ইনহেলথ ইউনিভার্সিটির কাছ থেকে। তো এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি ছিল তুখর। সো কোনো ডক্টর একটা প্রেসক্রিপশন যখন একটা পেশেন্টকে দিত, পেশেন্ট ওই ওষুধটা খেয়ে সে ডেফিনেটলি সে এটার আউটকাম পেত। আচ্ছা, এই এত বড় মানুষের সাথে আপনি কাজ করলেন, তারপরে গিয়ে এই মোমেন্টে আপনি বেকার কেমনে হন? এটা আমার ব্যাড লাক। আমি বেকার বলতে পারেন, হয়তো ব্যাড লাগে এটা, আমি বেকার। কারণ তারপরে আসলে ফার্মাসিউটিক্যালসে আমি ব্যাক করতে পারি নাই। স্যার চলে যাওয়ার পরে ফার্মাতে যে জায়গাগুলোতে আমি সিভি ড্রপ করেছি, পজিশন মানে সিচুয়েশনগুলো তখন এমন ছিল যে দুইটা কারণে। এক হচ্ছে সিচুয়েশন খারাপ, মানে আমি পিনাকির সাথে কাজ করেছি লম্বা সময়, এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হচ্ছে পিনাকির সাথে কাজ করছেন বলে আপনার চাকরি হয় নাই, সোজা সবটা কথা। এটা একটা কারণ হতে পারে। ওকে। আর একটা কারণ হতে পারে এটা যে আমার যে পজিশনগুলো ছিল, ধরুন স্যার কোম্পানির এমডি, আর আমি হচ্ছে সেলস ম্যানেজার। সো স্যারের নিচেই আমি রিপোর্ট করতাম স্যারকে। আমার উপরে মানে আমাদের দুজনের মাঝখানে আর কোনো কাউকে রিপোর্ট করার মতো কেউ ছিল না। সো পজিশনটা ছিল খুব মানে সিনিয়র পজিশন। স্যার অনেক ভালো মানে সম্মানী বা বেতন আমাকে দিতেন, অনেক ট্রাস্ট করতেন। সো সারা বাংলাদেশ আমরা দুজন সেলস ম্যানেজার মিলে আমরা এই সেলসটা দেখতাম, যতগুলো সেলস টিম ছিল। তো হ্যাঁ, সেকেন্ড যে কারণটা হতে পারে সেটা হলো যে এই যে সিনিয়র পজিশনগুলো, আসলে ফার্মাসিউটিক্যালসগুলো এখন প্যাটার্ন তো একটু ডিফারেন্ট, যে সিনিয়র পজিশনগুলো স্বল্পতা থাকে। সো একজন সেলস ম্যানেজার যে সারা বাংলাদেশ দেখে,
বা 3-4 জন সেলস ম্যানেজার সারা বাংলাদেশ টিম করে দেখে। তো এই পজিশনগুলো এমন থাকে যে যে জায়গাগুলো হচ্ছে যে খুব মালিক পক্ষের খুব কাছের লোক, বা তারা দীর্ঘদিন ধরে ট্রাস্ট অর্জন করেছে। তো ওই জায়গাগুলো ভ্যাকেন্ট হয় না। আর ভ্যাকেন্ট যদি হয়ও, আসলে ওই জায়গায় পৌঁছানোর জন্য যে লবিং বা যে চ্যানেল দরকার, সেই চ্যানেলটা আসলে পাওয়াটা ডিফিকাল্ট। তো তার কারণে আমি এরপরে লম্বা সময় ধরে ফার্মাতে আমি ট্রাই করেও ওই ফার্মাতে আমি জব পাইনি। আর হ্যাঁ, আমি তারপরে শেষে বাধ্য হয়ে ট্রাই করেছি যে একটু জুনিয়র পজিশনে ঢুকতে। বাট প্যাটার্নগুলো এরকম যে সিনিয়র পজিশনে কাজ করার পরে জুনিয়র পজিশনে আসলে আর জব হয় না, তখন কোম্পানিগুলো নিবেই না। যদি দেখে যে আপনি ম্যানেজমেন্টের হাই পজিশনে ছিলেন, পরে তো আপনাকে জুনিয়রতে নেওয়ার প্রশ্নই আসে না, কারণ আপনি চলে যাবেন এবং আপনি বিশৃঙ্খলা হবে আপনার, কারণ আপনার অভিজ্ঞতাই তো একটু শত্রু হয়ে দাঁড়াবে তখন। বাট আবার নিজে নেয় না বা পাওয়া যায় না সেটা না। যেমন আমার একটা কোম্পানির অভিজ্ঞতা আছে কিছুদিন আগের, আমি কোম্পানিটার নাম বলবো না। তো ওনারা নতুন কোম্পানি শুরু করেছে, আমি একটা জুনিয়র পজিশনে আমি কাজ শুরু করি, যেহেতু আমি বেকার, আমার কাজ দরকার। বাট কোম্পানিটাই 3 মাস পরে ওরা হচ্ছে যে মানে অফিসে তালা লেগে গেছে, মানে ওরা নাই, ওরা বিজনেস করতে পারে নাই। সো জিনিসগুলো এরকম। সো একটা প্রতিষ্ঠিত কোম্পানি, মানে ধরেন নাম্বার 1 থেকে 10 না হোক, নাম্বার 1 থেকে 15 বা 20 নম্বর পর্যন্ত আছে কোম্পানির র্যাঙ্কিংয়ে। সো এরকম একটা কোম্পানিতে ইন করতে পারলে ওকে, ইটস ফাইন। কিন্তু এটা হয়নি। এরপরে আসলে আর আমি ফার্মাতে ব্যাক করতে পারি নাই, এবং আমি বাধ্য হয়ে আমি ডায়াগনস্টিক সেক্টরে আমি জব শুরু করি ল্যাবরেটরির সাথে। দেন লাইব্রেরির সাথে জব শুরু করি। লাইব্রেরির সাথে জব শুরু করার পরে চলতেছিল ভালো, এবং ওনাদের যে ম্যানেজমেন্টের যে সিইও, উনি টোটাল বাংলাদেশ যিনি দেখেন, ওনার উনি একজন ইন্ডিয়ান ভদ্রলোক। সো উনি খুব রেয়ার বাংলা বলে, উনি ম্যাক্সিমাম ইংলিশ বলে, উর্দুতে উনি বা হিন্দিতে উনি কমফোর্টেবল। তো আনফর্চুনেটলি আমার হোম ডিস্ট্রিক্ট বা আমার বাবার দেশ আবার কলকাতায়। সো হিন্দি আমার আসে ভালো। সো স্যারের সাথে অন্তরঙ্গতা আমার খুব ভালো ছিল। তো সাওয়ার ল্যাভিডে আমি জব করতাম। তো সাওয়ার ল্যাভিডে জায়গাটা আসলে সেলসের জন্য ভালো একটা পয়েন্ট না। ওরা ওরা বহুদিন ধরে ওখানে সাফার করতেছে ওদের বিভিন্ন স্ট্র্যাটেজিক কারণে। যেমন ধরুন আশেপাশে যে কম্পিটিটর ওরা অনেক স্ট্রং। সো ওখানে যতই ওরা অফার দিক, ল্যাভিড একটা নির্দিষ্ট জায়গা থেকে নিচে এসে আর অফার দিতে পারে না। হ্যাঁ, এটা ব্র্যান্ড ভ্যালু আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো ওই যখন অফার দিতে পারে না, সো ওই জায়গার সেলসটা ফল করে। তো এনাম মেডিকেল টেডিকেল তো অনেক কিছু আছে সাভারের জন্য খুব ইম্পর্টেন্ট। তখন সিইও ও স্যার টেকনিক করে উনি আমাকে কর্পোরেট অফিসে নিয়ে আসলো কলাবাগানে। তো কর্পোরেট অফিসে নিয়ে আসার পরে উনি আমাকে এমন একটা পজিশন দিল যে পজিশনটা সেলস ম্যানেজার, এবং সারা বাংলাদেশে আমি দেখতাম। উনি ডিফারেন্ট টাইপের একটা সেক্টরে উনি আমাকে কাজ দিল, এবং উনি আশ্বাস দিল যে তোমার জন্য এটা ভালো। তো এটা কথা অনেকে ফিল করতে পারে যে না, এটা তোমার চাকরিটা যাবে থাকবে না, এই যে কারণেই তোমাকে সাভার থেকে উইথড্র করে এখানে নিয়ে আসছে, বা তুমি 2 দিন পরে থাকবে না। নট লাইক দ্যাট। ওনার সাথে আমার বন্ডেজটা অন্যরকম ছিল, বিকজ উনি জানতো যে ওখানে অনেক প্রত্যেকটা কোম্পানিতেই কিন্তু আসলে ওই যে ইয়ে থাকে, যেটা ইন্টারনাল পলিটিক্স থাকে। এক্স্যাক্টলি। সো মানে ইন্টারনাল পলিটিক্সটা অন্য পলিটিক্সের সাথে যে আমি জড়িত না, আমি যে নিট অ্যান্ড ক্লিন, এবং আমি যে ওনার সাথে আছি বা আমি যে ওয়ার্ক করি, কাজ করি, বা আমার মেন্টালিটি ভালো, এটা উনি বুঝতেন, যার কারণে ওনার সাথে আমার বন্ডেজটা ভালো ছিল। তো তারপরে আসলে এর আগে একটা ঘটনা আমার ঘটে যায় যে আমি যে একটা সেকেন্ড ম্যারেজে জড়িয়ে পড়ি। তো ভুল হয়েছে কি খারাপ হয়েছে ঠিক করি, তাই এই সাবজেক্টটা আমি কাজ হয়। আমি একটু বসি ক্যারিয়ারের পাত নিয়ে আপনার কাছে। সেকেন্ড ম্যারেজে জড়িয়ে পড়ি। সেকেন্ড ম্যারেজে জড়িয়ে পড়ার পরে তারপরে সামহাউ আমার যে সেকেন্ড ওয়াইফ। কিন্তু এই জায়গাটা আমি একটা কথা বলতে চাই দাদা, জি, অনুমতি দিলে। সেটা হচ্ছে দ্বিতীয় বিয়ে চতুর্থ বিয়ে কোনো ইস্যু না। আমি আপনাকে অফিয়ারে বলছিলাম, এবং এই কথাটা আমি বারে বারে সবাইকে বলতে চাই, কেন যেন কেওয়াজ তৈরি না হয়। জি, যে চতুর্থ বিয়ে পর্যন্ত আমার মনে হয় যে ঠিক আছে, পারফেক্ট, একসাথে যদি থাকে পারফেক্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বাপ হয়ে যান আপনি, আপনার দ্বিতীয় বিয়ে করার অধিকারই থাকে না, যেই ভুলটা আপনার হয়েছে। ইয়েস। এবং আপনাকেই না, সেটা আমি নিজেকেও বলছি যে আমরা যদি যারা পুরুষ যখন বাপ হয়ে গেলাম, তখন আর সে পুরুষ না, সে বাপ। ডিফারেন্ট। বউ খারাপ হোক ভালো হোক হোয়াট এভার, বউ না থাক, পঙ্গু হোক, বিয়ে করা মানে এটা মনুষ্যত্ব বিরোধী কাজ, এবং আল্লাহ যেন এরকম ভুল না করে। এনিওয়ে, পরেরটুকু জান। তো দেন আসলে চলতে থাকে শুরুতে, কিন্তু সামহাউ আমার সেকেন্ড মিসেস একটু হাই টেম্পার। তার আমি যেটা ফিল করি যে তার ভিতরে দ্বিতীয় একটা সত্তা আছে, যে আসলে সে অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা করতে পারে না। অনেক বেশি রাগী, মানে রাগী তো ধরেন আমিও রাগী। হ্যাঁ হ্যাঁ।
আমি ধরেন আমি পিনাকি স্যারের কথা বললাম, উনিও প্রচণ্ড রাগী, বাট এই রাগের ক্ষেত্রটা কোথায় ইউজ করতে হয়, কোথায় ইউজ করতে হয়, সংযম করতে হয়, এটা তো বুঝতে হয় আর কি। হ্যাঁ, তো সে এই জিনিসটা সে মানে আনকন্ট্রোল, এবং আনকন্ট্রোল বলতে এমন আনকন্ট্রোল যে এটা কোনো মানে সুস্থ স্বাভাবিক মানুষের কি করে রাগ উঠলে কি করে? ধরুন রাগ উঠলে সে ভাঙচুর করে, রাগ উঠলে সে ধরুন আমাকে মারে, আমার গায়ে হাত তুলে, জুতা দিয়ে Literally? পিটায়। সত্যি? এক্স্যাক্টলি। এখন জুতা দিয়ে পিটে আপনার? হ্যাঁ, এখন বলতে পারেন যে আপনি কিছু বলেন না। হ্যাঁ, আমি ধরুন থামানোর চেষ্টা করেছি, যদি আমি থামাতে যাই তখন এইটা আরও এনহ্যান্স করে, দ্যাট ইজ বলে যে তুই আমাকে কেন থামালি, বা আমার গায়ে তুই কেন হাত দিলি। সো তখন আশেপাশের লোক জড়ো করার চেষ্টা করে এবং 999-এ ফোন দিয়ে পুলিশ জড়ো করার চেষ্টা আর করে। বাংলাদেশের আইন মানে নারী অধিকার আইন। হ্যাঁ, সো আমার পুলিশে মারলে কিছু হয় আমার না। আমার একটাই কাজ শুধু, যাই বলুক সে চুপ করে মাথা নিচু করে এটা হজম করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আমি আইন আপনাকে এর বেশি অধিকার দেয়ও না, আপনি পুরুষ মানুষ। সো 3 ইয়ার্স এই কাজটাই, বা 4 ইয়ার্স এটাই ঘটতেছে যে আমি মাথা নিচু করে আমি শুধু এই বলতে পারেন যে জুতার বাড়ি খাই। মাই গড। সো মানে আমার আমার যে ভিতরকার শক্তি, আমার যে মানে অনেক কিছু, এই জিনিসটা মানে আমি হয়তো আগের মতো আছে কিনা আমি জানি না, বিকজ আমি অনেক টর্চার হইতে হইতে আমি খুবই ট্রমার ভেতর দিয়ে যাচ্ছেন। একদম, আমার ওয়েট কিন্তু 10 কিলো লুজ করেছে। আমি আপনার পুরনো ছবি দেখছিলাম, আমি মিলাতে পারছিলাম না অনেস্টলি। আপনার মাথায় ব্যান্ডিনা না থাকলে আমি বুঝতে পারতাম না এটা আপনি। আমার 10 কিলো লুজ করেছে ওয়েট। তো আমি এই বেরোতে পারছি না আর কি, বেরোতে পারছি না মানে আমি মানে এটা সলিউশনটা কি আমি বুঝতেছি না। আর যেহেতু জব হচ্ছে না, সো বইয়ের উপর নির্ভর করতে হচ্ছে। এখন আমি তো নির্ভর করতে চাই না, কেউ তো চায় না নির্ভর হইতে। যারা দেখছেন তাদের জন্য কি বলার আছে, আপনার কিভাবে আমরা হেল্প করতে পারি? ওকে, আমি আহ, আসলে আমার একটা জব দরকার। হ্যাঁ, জব দরকার। যেহেতু আমি খুব সিনিয়র পজিশন বিলং করে এসেছি, সো সেলস মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেশনে আমার লম্বা সময়ের এক্সপিরিয়েন্স আছে। বাট আমি নিজের ছোট্ট একটা ভুলে আমি ভিকটিম। তো বা আবার এই ভুলটা এমনও না যে আমি কোনো ক্রাইম করেছি, মানে আমি কাউকে হত্যা করেছি, আমি কোনো চুরি করেছি, আমি কোনো মানে বড় রকমের ডাকাতি করেছি, হ্যাঁ, কাউকে অপমান করেছি, কাউকে গালি দিয়েছি, আমার কোনো হিস্ট্রি নাই। আপনি শুনে দেখতে পারেন ওনার কাছে, আমি আজ পর্যন্ত তাকে কোনো গালি দিইনি। মানে আমার আমার ও ও আমি তো বললাম তার দোষ দিচ্ছি না আমি, সে কিন্তু মানে তার দ্বিতীয় একটা সত্তা আছে, এবং তার দ্বিতীয় সত্তা দিয়েই সে আমাকে, ধরুন আমার সকাল থেকে রাত পর্যন্ত মানে সেভারাল টাইমস আমার খুব তিক্ত গালি শুনতে হয়। গালিগুলো ধরুন আমার মরহুম বাবাকে নিয়ে, আমার 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 মা এখন বিছানা থেকে উঠতে পারে না, মাকে নিয়ে। তো আমি তাকে কিন্তু আজ পর্যন্ত কখনো গালি দিই নাই, বিকজ ওই জিনিসটা আমি কখনোই ছোটোবেলা থেকে আমি বিলং করিনি আমার ভিতরে। গালি দেওয়া, মানুষকে অপমান অপদস্থ করা, বা কোনো ক্রাইম করা, মানুষকে ছোটো করে দেখা আমি কখনো করি নাই। আমি ক্যারিয়ার শুরু থেকে আমি খুব প্রফেশনালি আমি কাজ করার চেষ্টা করেছি। আমার যতটুকু টাস্ক, আমার যতটুকু দায়িত্ব, আমার যে টার্গেট, এগুলো নিয়ে সবসময় আমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। বাট সামহাউ আমার ভুল বলেন বা যেটাই বলেন, আল্লাহ তো মানুষকে অনেকভাবে অনেক কিছু দিয়ে ট্রাই করে। হয়তো আমার জন্য একটা 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 সেশন এমন যাচ্ছে যে আল্লাহ আমাকে ট্রাই করছে, আমাকে ধৈর্য ধরানোর। আই ডু বিলিভ। আমি বিলিভ করি এটা যে সামনের দিনগুলো আমার জন্য ভালো আসবে ইনশাআল্লাহ। আপনার মোবাইল নম্বরটা কি বলতে চান, যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়? 01812529966। আবার বলেন। 01812529966। আমি তো আমার লাইফ হিস্ট্রি কিছু বললাম। এই মুহূর্তে আসলে আমি খুব বাজে সিচুয়েশনের ভিতর থেকে যাচ্ছি। আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক। আর যে জায়গাগুলোতে সিভি দিই, আমার একটা জবের গ্যাপ পড়ে গেছে, যার কারণে আসলে আমি সিভিতে যে শর্ট করে যারা, তারা তো আসলে এইচআর ডিপার্টমেন্টের জুনিয়র অফিসাররা শর্ট করে, তারপরে ওইটা শর্ট করে তারপরে সিনিয়রদের কাছে যায়, ওরা ওখান থেকে ইন্টারভিউতে কল করে। সো ওই জুনিয়র লেভেল থেকে আমি আসলে যখন শর্ট করে তখন আমি আসলে টিকি না। তো যেহেতু আমার সিচুয়েশনটা খুবই অড, তো যাদের আপনাদের কাছে আমি বলি যাদের সুযোগ আছে, অ্যাটলিস্ট আমাকে একটা সুযোগ দেন। যেহেতু আমার লং টাইমের এক্সপিরিয়েন্স আছে সেলস মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনের ক্ষেত্রে, আমি খুব সিনিয়র পজিশন হোল্ড করে কাজ করেছি। যদি সুযোগ দেন, মানে উই কুড ওয়ার্ক টুগেদার অ্যান্ড উই কুড মেক দ্য কোম্পানি সাকসেস ইনশাআল্লাহ। এটুকু আমার কনফিডেন্স আছে যে আমার ভিতরে যতটুকু অ্যাবিলিটি আছে
এটা দিয়ে যে কোনো কোম্পানিকে যে টাস্ক নিয়ে আমি আগাবো সেই কোম্পানিকে আমি সাকসেস এনে দিতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।